আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তো গত দুইটা ক্লাসে আমি গতি সম্পর্কে পড়িয়েছিলাম এবং চেষ্টা করেছিলাম যে গতির একদম বেসিক থেকে যতটুকু না হলেই নয় একদম এ টু জেড পড়ানোর জন্য। এবং আমি আশা করি যে তোমরা যদি ক্লাস দুইটা ভালো করে করো এবং প্র্যাকটিস করো, আশা করি গতি নিয়ে তোমরা আটকাবা না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব হচ্ছে তোমাদের তৃতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে বল। তো আশা করি যদি গত দিনের মতো এই ক্লাসটাও ভালো করে করো, তাহলে এই বল নিয়ে তোমাদের খুব একটা সমস্যা হবে না। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখব হচ্ছে যে বল জিনিসটা কি আসলে। তো এটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি যে বল জিনিসটা কি এবং কাকে বলে। বল হচ্ছে যে ধরো আমি লিখি প্রথমে, অর্থাৎ যে বাহ্যিক ক্রিয়ার ফলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে মূলত বল। ধরো আমি কোনো একটা চেয়ার বা টেবিল, ধরো আমার সামনে একটা টেবিল আছে, টেবিলটাকে আমি ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার ফলে এই টেবিলটা যদি সরে যায়, তার অবস্থার যদি পরিবর্তন হয়, তাহলে এই যে ধাক্কা দেওয়াটা, এটাকে বলবো হচ্ছে বল। মানে যেই ক্রিয়ার ফলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে সেটাকে আমরা কি বলছি? বল বলছি। এবার আসো যে জড়তা জিনিসটা কি। যে জড়তার বিষয়টা হচ্ছে যে কোনো একটা বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাটাকেই বলা হয় হচ্ছে জড়তা। আমি একটু লিখে দিই যে পরিবর্তন ঘটে। কোনো বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থায় অবস্থায় থাকার যে প্রবণতা, থাকার প্রবণতাকেই মূলত কি বলে? জড়তা বলে। ধরো আমরা অনেক সময় এটা বলি না যে আমার জড়তা কাটেনি। ধরো আমি ঘুমিয়ে আছি, শীতের সকালগুলোর কথা চিন্তা করো, আমরা কি করি যে উঠতে চাই, কিন্তু আসলে আমাদের উঠতে মন চায় না, মনে হয় যে শুয়ে থাকি। তো এই যে আমি যে অবস্থায় ছিলাম, আমি কোন অবস্থায় ছিলাম? শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। আমার যে এই উঠতে মন চাচ্ছে না, মানে শুয়ে থাকার যে প্রবণতা, এটাই মূলত হচ্ছে জড়তা। তো জড়তা হচ্ছে বস্তুর অবস্থা, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাটাকে আমরা কি বলছি? যে সেই অবস্থায় হচ্ছে জড়তা। তো এই ছিল আমার হচ্ছে যে বল এবং জড়তা নিয়ে কথাবার্তা। এবার আমরা আলোচনা করব হচ্ছে নিউটনের প্রথম সূত্র নিয়ে। তো বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, তার নাম তো অবশ্যই সকলে শুনে থাকবে। তিনি হচ্ছেন যে পদার্থবিজ্ঞানের যে তিনজন জনক, এর মধ্যে অন্যতম হচ্ছে যে স্যার আইজ্যাক নিউটন। তো আইজ্যাক নিউটন তার
ঐতিহাসিক তিনটা সূত্র বলেছিলেন বল নিয়ে। তো এইটা নিয়ে, এই তিনটার প্রথম সূত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করি, যেটাকে বলা হয় হচ্ছে জড়তার সূত্র। তো সূত্রটা হচ্ছে, সূত্রটা প্রথমে একটু লিখে নেই। নিউটনের প্রথম সূত্র। বল প্রয়োগ না করলে কিংবা বাধা প্রদান না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং চলমান বস্তু চলমান থাকবে। দেখো এখানে কি বলা হয়েছে মূলত, যে যদি আমরা বাহির থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে কি হবে, স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং চলমান বস্তু আজীবন চলমান থাকবে। এই জিনিসটা কি জড়তার সাথে সম্পর্কিত না? জড়তার কথাটা কি ছিল, জড়তার মূল ফর্মটা কি ছিল, যে কোনো একটা বস্তু আজীবন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাটাকে আমরা কি বলছি, জড়তা বলছি। তো একই রকমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থির বস্তু স্থির থাকবে এবং চলমান বস্তু চলমান থাকবে। অর্থাৎ এই যে সূত্রটা, নিউটনের প্রথম সূত্রটা, এটা কি জড়তার সাথে সম্পর্কিত। এই কারণে বলা হয় যে জড়তার সূত্র এটাকে বলা হয়। যে বিষয়টা কি, ধরো কোনো একটা একটা গাড়ি, অথবা ধরো হ্যাঁ একটা গাড়ির কথা চিন্তা করো, এই গাড়িকে যদি আমি বল প্রয়োগ না করি, পেছন থেকে ধরো ধাক্কা না দিলাম বা কোনো কিছু বল প্রয়োগ না করলাম, তাহলে এই গাড়িটা কি হবে, আজীবন কি এখানে থাকবে না, ওর কোনো গতির কি পরিবর্তন হবে, হবে না। তো এই যে তোমার গাড়িটা স্থির ছিল, আজীবনে স্থির থাকবে। কিংবা ধরো একটা মার্বেল, ধরো মার্বেলকে এমন একটা জায়গা থেকে আমি ছেড়ে দিলাম যে যেখানে কোনো ঘর্ষণ নাই। ঘর্ষণ জিনিসটা কি, এটা আমরা আরেকটু পরে জানতে পারবো এই ক্লাসে অথবা পরের ক্লাসে। ঘর্ষণটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ধরো মার্বেলের যদি একটা মসৃণ পথে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই মার্বেলটার উপরে যদি কোনো প্রকার বাধা প্রয়োগ না করা হয়, এই মার্বেলটা আজীবন চলতেই থাকবে। এই যে দেখো একটা গাড়ি, তার উপরে যদি আমি বল প্রয়োগ না করি, গাড়িটা আজীবন স্থির হয়ে থাকবে। একটা মার্বেলটার উপর চলমান মার্বেলের উপর যদি বাধা প্রদান না করি, মার্বেলটা আজীবন চলমান থাকবে। তো এই যে অস্থির থাকার প্রবণতা কিংবা চলমান থাকার প্রবণতা, এটাই হচ্ছে মূলত যে নিউটনের প্রথম সূত্র, যে বল যদি প্রয়োগ না করে কোনো একটা বস্তুর অবস্থার তার পরিবর্তন হবে না। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র বা জড়তার সূত্র। এই গেল আমার দুইটা টপিক। এবার দেখো আমরা আলোচনা করব হচ্ছে যে মৌলিক বল নিয়ে, মৌলিক বলের প্রকৃতি। মৌলিক বল জিনিসটা কি, মৌলিক জিনিসটা নিয়ে তোমরা সকলেই অবশ্যই অবগত আছো যে মৌলিক জিনিসটা কি, যে যেই জিনিসটা মূল, মানে এটা কোনো কিছু থেকে সৃষ্ট নয়, বরঞ্চ অন্যান্য জিনিসগুলো সেটা থেকে সৃষ্ট, সেটাকে আমরা বলছি মৌলিক।
যেমন মৌলিক বলের যদি আমরা সংজ্ঞা দিই তাহলে এভাবে বলতে পারি যে যে সকল বস্তু মূল বা স্বাধীন, অর্থাৎ যে সমস্ত বস্তু অন্য কোনো বল থেকে উৎপন্ন নয়, যে সমস্ত বল, একটু লিখি, মূল বা স্বাধীন, অর্থাৎ যে সকল বস্তু বল, বস্তু বলছি বারবার, বল অন্য কোনো বল থেকে উৎপন্ন নয়, বরং অন্যান্য বল এই সকল বল থেকে উৎপন্ন, তাকে আমরা বলছি হচ্ছে মৌলিক বল, তাকে মৌলিক বল বলে। কি বললাম যে যেই বলগুলো একদম মূল, অর্থাৎ এইগুলো অন্য কোনো বল থেকে উৎপন্ন নয়, বরঞ্চ এখান থেকে নতুন বলের উৎপন্ন হয়, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে যে মৌলিক বল। তো এইবার আমরা একটু দেখব যে মৌলিক বলের প্রকৃতি। আমাদের এখানে 4 প্রকার মৌলিক বল আছে, সেই 4 প্রকার মৌলিক বল নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখব হচ্ছে যে মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে যে এই পৃথিবীতে কিংবা এই সৃষ্টি জগতে সকল বস্তু তার ভরের কারণে একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ যেই বলের কারণে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না। ধরো আমরা যদি কি বলা যায়, একটু চিন্তা করি আমরা কোথায় অবস্থান করছি। এটা যদি পৃথিবী হয়, আমরা কি পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করছি, তাই না? আমরা তো চাইলে পৃথিবীর, ধরো এই যে এই নিচের দিক যদি একটু কল্পনা করি, তাহলে তো আমরা তো নিচের দিকে ছিটকে পড়ে যেতাম, তাই না? তো এই যে আমরা যে পৃথিবী থেকে ছিটকে পড়ে যাচ্ছি না, কিংবা পুরা সৌরজগতে এটা যদি সূর্য হয়, এখানে কি করতেছে, সূর্যদের বিভিন্ন গ্রহগুলা কি করতেছে, ঘুরতেছে। ধরো আমাদের পৃথিবীটা এখানে আছে, সাপোজ এখানে পৃথিবী আছে, এই পৃথিবীটা কি করতেছে, এই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তো এই পৃথিবীটা যে ছিটকে পড়ছে না, একটা বস্তু আরেকটা বস্তুকে যে আকর্ষণ করছে, এই যে আকর্ষণটা, সেটাই মূলত হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ আমি যদি একটু সুন্দর করে লিখি, তোমরা একটু নোট করে নিবা এই সংজ্ঞাগুলা তোমাদের বইয়ে নাও পেতে পারো। কি লিখলাম ভাইয়া, যে সৃষ্টি জগতে সকল বস্তু একে অপরকে কি করে, আকর্ষণ করে, তার ভরের কারণে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বল, এটাই হচ্ছে মূলত কি মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বলের মান খুবই ক্ষুদ্র, বুঝতে পারছো? মহাকর্ষ বল খুবই ক্ষুদ্র মানের বল। তো এরপরে আমরা দেখো আরো কয়েকটা বল নিয়ে আলোচনা করব। তড়িৎ চুম্বক বল,
তড়িৎ চৌম্বক বল কোনগুলা? ধরো আমরা চুম্বক নিয়ে তো অবশ্যই ছোটবেলায় খেলা করছে বা কি করছি, যে একটা চুম্বক আরেকটা চুম্বককে কি করতেছে, আকর্ষণ করতেছে। কিংবা অনেক সময় আমরা ছোট সময় এরকমও করতাম যে চিরুনি দিয়ে চুল আঁচড়াতাম, আঁচড়ানোর পরে এই কাগজের কিছু টুকরা নিয়ে আমরা দেখতাম আর কি, যে চিরুনিটা একটু কাছাকাছি রাখলে কি হয়, এই চিরুনির মধ্যে এই কাগজটা অনেক সময় আকৃষ্ট হয়। যে এই বিষয়টা, এইটাই হচ্ছে মূলত যে তড়িৎ চৌম্বক বলের কারণে। এই বলটা কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, যে দুটি চার্জিত বা আহিত কণা দুটি চার্জিত বা আহিত কণা যখন স্থির অবস্থায় থাকে, তখন তাদের মধ্যে যে বলটা কাজ করে। সেটাই কি মূলত, সেটাই হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তো আমরা মহাকর্ষ বল দেখলাম, তড়িৎ চৌম্বক বল দেখলাম। তড়িৎ চৌম্বক বলের মান অবশ্যই মহাকর্ষ বলের থেকে যথেষ্ট বেশি, এটা মাথায় রাখবে। এবং পরে আমি বলবো যে কোনটা সব থেকে বেশি এবং কোনটা কম, এটা নিয়ে একটু পরে বলতেছি। তো আগে সংজ্ঞাগুলো একটু শেষ করে এবং মোটামুটি চারটা বল সম্পর্কে একটু ধারণা দিই। আরেকটা হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল, এই যে কোন বলের কি পরিচয়, এগুলো কিন্তু অনেক সময় আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, কিংবা এখান থেকে এমসিকিউ আসতে পারে। সো এটাকে হেলাফেলা করা যাবে না, সংজ্ঞাগুলো একটু ভালো করে দেখতে হবে। দুর্বল নিউক্লিয় বল কি? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের হয়। একে কি বলতেছি আমরা? দুর্বল নিউক্লিয়ার বল বলতেছি। এর ফলে যে বলটা উৎপন্ন হয়, এর ফলে যে বল উৎপন্ন হয় সেটাই হচ্ছে মূলত কি? দুর্বল নিউক্লিয় বল। দেখো এখানে বিটা রশ্মি কিংবা বিটা ইলেকট্রন, এগুলো কি, আলফা বিটা গামা রশ্মিগুলো কি, এগুলো নিয়ে আমরা একটু পরে জানবো, পরবর্তী ক্লাসগুলোতে জানবো আর একটু বড় হলে। তো এখন আপাতত এইটা একটু মাথায় রাখি যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আমরা কি কি পাই, অনেক সময় যে বিটা রশ্মিটা পাই, সেই বিটা রশ্মির ফলে যেই বল উৎপন্ন হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। নাম শুনে মনে হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল মনে হয় সব থেকে দুর্বল, কিন্তু না, দুর্বল নিউক্লিয় বলটা অন্তত মহাকর্ষ বল থেকে যথেষ্ট সবল, এটা মাথায় রাখতে হবে যে মহাকর্ষ বলটা হচ্ছে সব থেকে দুর্বল। এটা আমি একটু পরে তোমাদেরকে চারটা বল কোনটা কতটুকু সবল সেটা নিয়ে আমি আলোচনা করব। পরেরটা দেখি হচ্ছে যে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কোনটা? পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে
কি লিখলাম যে পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে দুইটি নিউক্লিয়নের মধ্যে যে বলটা ক্রিয়া করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সবল নিউক্লিয়ার বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা হচ্ছে সব থেকে শক্তিশালী। তো এখন আমি দেখো এখানে 4টা বল সম্পর্কে লিখলাম যে কোনটা কি। মোটামুটি এখানে যেভাবে আছে এভাবেই যদি তুমি পরীক্ষায় খাতায় লিখো আনসারটা হয়ে যাবে, ঠিক আছে। যদি বলে যে মহাকর্ষ বল কি লিখবা, তড়িৎচুম্বক বল কোনটাকে বলে এটাও লিখবা, দুর্বল নিউক্লিয়ার বল, সবল নিউক্লিয়ার বল। এখান থেকে তুমি লিখে ফেললে আশা করা যায় যে নাম্বার পেয়ে যাবা। তো এখন আমি একটু বলবো যে কোন বলটা বেশি সবল কোনটা কম সবল। সব থেকে মনে রাখবা যে সব থেকে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। সব থেকে দুর্বল হচ্ছে কি মহাকর্ষ বল, এরপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, এবং সব থেকে সবল হচ্ছে কি সবল নিউক্লিয় বল, ঠিক আছে। দেখো মহাকর্ষ বলটা হচ্ছে সব থেকে দুর্বল, পরবর্তীতে দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল এবং সব থেকে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল। এখান থেকে আমাদের অনেক সময় এমসিকিউ আসতে পারে যে কোনটা সব থেকে সবল কোনটা সব থেকে দুর্বল, তো কোনটা তুলনামূলক কম সবল কোনটা কম দুর্বল। তো এইটা নিয়ে তোমাদের কনফিউশনটা আশা করি দূর হয়ে যাবে। তো এই চারটা জিনিস মনে রাখবা যে মহাকর্ষ হচ্ছে সব থেকে দুর্বল, এরপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এরপরে হচ্ছে তড়িৎচুম্বকীয়, পরে হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এই ছিল আমার যে মৌলিক বলের প্রকৃতি নিয়ে আলোচনা। তো এখন যে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে সাম্যতা ও সাম্যতাবিহীন বল। তো আমার প্রথমে একটু বুঝতে হবে যে সাম্যতা বা সাম্য বলটা কি আসলে। বল প্রয়োগে বুদ্ধি যদি শূন্য হয়, অর্থাৎ বস্তু যদি স্থির থাকে তবে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে সাম্য বল। সে বলকে সাম্য বল বলে। অর্থাৎ ধরো আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর লব্ধি যদি শূন্য হয়, লব্ধি শূন্য হওয়া মানে কি, মানে হচ্ছে যে বস্তুটা যদি একদম স্থির থাকে সেই ক্ষেত্রে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে কি সাম্য বল। তো একটা উদাহরণ দেই, ধরো এটা হচ্ছে ছাদ, এখান থেকে সুতার মাধ্যমে একটা বলকে ঝুলানো হলো। একটা বলকে যদি ঝোলানো হয় তাহলে এটা কি সুতাটাকে একদম টান টান অবস্থায় থাকবে, তাই না। এই বলের উপরে একটা টান ক্রিয়া করবে, এটাকে আমরা ধরলাম হচ্ছে টি, সুতার টান, এবং সুতার টানটা কি ঊর্ধ্বমুখী টান ক্রিয়া করবে।
এবং দেখো এই বস্তু, এই যে বলটা আছে, বলের মধ্যে কি একটা কি আছে, ওয়েট আছে, তাই না? বস্তুর ওজন আছে, এবং ওজনটা সবসময় মনে রাখবা যে ওজনটা হচ্ছে নিম্নমুখী বা নিচের দিক বরাবর ক্রিয়া করে। দেখো বাস্তবিকভাবে চিন্তা করে, একটা বলকে যদি আমরা এভাবে ঝুলাই কোনো একটা উপরের কোনো একটা ছাদে বা কোথাও যদি ঝুলাই, তাহলে কি এই সুতাটাকে একদম টান টান অবস্থায় থাকবে। এই সুতাটা কি করবে, বলের উপরে একটা টান ক্রিয়া করবে, সেটা কি হবে, একদম উপরের দিকে হবে। এবং এই যে বস্তুর যে ভরটা আছে বা ওজনটা আছে, ওজনের ফলে বস্তুটা কি হবে, নিচের দিকে আসার একটা প্রবণতা থাকবে, তাই না? বস্তুর ওজনটা কি করবে, নিচের দিকে ক্রিয়া করবে। যে এটাই হচ্ছে মূলত বিষয়, যে বস্তুটাকে আমরা ঝুলালাম, ঝুলানোর ফলে সুতার একটা টান উপরমুখী এবং বস্তুটার ওজন নিম্নমুখী, দুইটা বল ক্রিয়া করতেছে। তো দেখো একটা জিনিস চিন্তা করো, যে এই যে টানটা, এই টানটা উপরমুখী এবং বস্তুর ওজনটা কি নিম্নমুখী, এটা কি একটা পরস্পর বিপরীতমুখী না? এর ফলে বস্তুটা কি হচ্ছে, মূলত বস্তুটা স্থির হয়ে আছে। তো বস্তুর উপর টোটাল যদি আমি বল হিসাব করি, এখানে এই যে ডাব্লিউটা হচ্ছে টি এর বিপরীত, অর্থাৎ এই টি এবং এই ডাব্লিউটা একদম সমান, এর মান সমান, কিন্তু দিকটা কি বিপরীত। তো টোটাল বল আমি কি বলতে পারি, টি প্লাস ডাব্লিউ, ডাব্লিউ এর মান যদি মাইনাস টি হয়, টি মাইনাস টি ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে টোটাল ফোর্সটা কত, লব্ধিটা কত, জিরো। অর্থাৎ এই এই বস্তুটা, এই বস্তুর উপরে যে টান এবং ওজন ক্রিয়া করতেছে, এর ফলে বস্তুর লব্ধিটা জিরো। আর এর ফলে বস্তুটা কি হলো, বস্তুটা একদম স্থির অবস্থায় আছে। এই যে স্থির অবস্থাটা আছে যেই বলের কারণে, এই বলটাকে আমরা বলছি হচ্ছে সাম্য বল। তো আশা করি সাম্য বল জিনিসটা কি বুঝতে পেরেছি। এখন অসাম্য বলটা কি, বা সাম্যহীনতা বলটা কি, এটা যদি আমরা আরেকটু ডিপলি বুঝতে পারি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। অসাম্য বলটা হচ্ছে একদম ঠিক উল্টা। সেম জিনিসগুলা লিখব, যে বল প্রয়োগের ফলে লব্ধি যদি শূন্য না হয়, লব্ধি কি হবে না, শূন্য যদি না হয়, অর্থাৎ বস্তু যদি স্থির না থাকে, তাহলে সেইটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে অসাম্য বল। ধরো এই যে বলটা, এই বলটা কি অবস্থায় আছে, একদম স্থির অবস্থায় আছে, একদম সোজা বরাবর। কিন্তু বলটাকে যদি এইভাবে আঁকি, প্রাথমিক অবস্থায় কিভাবে ছিল, বলটা এরকম অবস্থায় ছিল, তাই তো? বলটাকে যদি আমি টেনে যদি এইখানে আনি, দেখো বিষয়টা, বলটা কোথায় ছিল, এখানে ছিল, এখান থেকে টেনে এখানে আনলাম, যদি আনি, সেক্ষেত্রে বস্তুর ওজনটা কিভাবে ক্রিয়া করবে, সবসময় মনে রাখবে যে বস্তুর ওজন বস্তুর ওজনটা কি করবে, নিচের দিক বরাবর ক্রিয়া করবে। শুধু নিচের দিক না, খাড়া নিচের দিক। হ্যাঁ, বস্তুর ওজন বস্তুর ওজনটা কি করবে, সর্বদা খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। অর্থাৎ খাড়া বলতে কি, এই বরাবর ক্রিয়া করবে না, এই বরাবর করবে না, ওজনটা এই বরাবর করবে, অর্থাৎ একদম সোজা। এখানে যেরকম সোজা করছিল, সর্বদা বস্তুর ওজনটা সোজা ক্রিয়া করে, এইভাবে ক্রিয়া করবে। ঠিক আছে? আর সুতার টানটা কি, সুতার টানটা এই সুতা বরাবর ক্রিয়া করবে। আগের বার কি করছিল, সোজা করছিল, কারণ সুতাটাও সোজা ছিল, কিন্তু এইবার আমি কি করছি, সুতাটাকে টেনে এই দিক বরাবর আনছি। সুতরাং এইবার সুতার টানটা টি এই বরাবর করবে, এই সুতা সোজা না, এই বরাবর করবে। তো এইবার একটু চিন্তা করো তো, ধরে নিলাম টি এবং ডাব্লিউ এর মান সেম, কিন্তু দিক কি উল্টা,
আগের বার কি হয়েছিল, টি এবং ডাব্লিউ পরস্পর কি ছিল, সমান এবং বিপরীতমুখী হয়, কি হয়ে গেছে, একটা একটাকে কি করেছে, ভ্যানিশ করে দিছে। কিন্তু এইবার দেখো ডাব্লিউ এবং টি পরস্পর বিপরীতমুখী না, একটা হচ্ছে একদম সোজা বরাবর, আরেকটা কি এই যে এই অ্যাঙ্গেলে আছে। সুতরাং এই ক্ষেত্রে বলটা কি হবে না, টি প্লাস ডাব্লিউ নট ইকুয়াল জিরো, জিরো হবে না। এইবার বলটা কি হবে না, জিরো হবে না। এর ফলেই দেখো যখন আমি এই বলটাকে টেনে, সুতাটাকে আমি টেনে এই পর্যন্ত আনছি, এরপরে কি হয়, মূলত এই বলটাকে দুলতে থাকে না, স্থির অবস্থায় তো থাকে না, সে কি হয়, দুলতে থাকে। এই যে যেই বলের ফলে মূলত বলটা দুলতে থাকে, এটাই হচ্ছে মূলত অসাম্য বল। অর্থাৎ বস্তুর ওজন এবং সুতার টান এই ক্ষেত্রে সমান নয়, এই কারণে এই বস্তুটা কি হয়, দুলতে থাকে। তো এই ছিল আমার সাম্যতা এবং সাম্যতাবিহীন বলের কনসেপ্ট। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে যে ভরবেগ, ভরবেগ যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে মোমেন্টাম। দেখি যে ভরবেগ জিনিসটা কি। জিনিসটা কি, ভর বেগ, তাই তো। আমরা তো ভর এবং বেগ দুইটা সম্পর্কে জেনেছি যে ভর কি, ভর হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, যে বস্তুর উপর বস্তুর ভর। আর বি কি, বি হচ্ছে যে সময়ের সাপেক্ষে সরণ এর হার। তো বস্তুর ভরবেগ হচ্ছে এই যে ভর এবং বেগের যে গুণফল, সেটাকেই মূলত বলা হয় হচ্ছে ভরবেগ। খুবই সিম্পল বিষয়, তাই না। ভরবেগ মানে কি, ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ বলে। এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে পি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পি ইজ ইকুয়াল টু তাহলে কি, ভর হচ্ছে এম আর ভি মানে কি, ব্যাগ। ভর ইন্টু ব্যাগ ইজ ইকুয়াল টু ভর ব্যাগ। এবং একটু চিন্তা করো যে এক্ষেত্রে ভরবেগের এককটা কি হবে, আর ভরবেগটা কি মূলত কি কি রাশি হবে, স্কেলার রাশি না ভেক্টর রাশি। তোমরা যদি গতির ক্লাসটা করে থাকো তোমরা অবশ্যই জানো যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। তো এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে এমটা কি, ভরটা কি রাশি, স্কেলার রাশি, আর ভিটা কি, ভেক্টর রাশি। এবং স্কেলার এবং ভেক্টর রাশির গুণফলের ফলে যেই রাশিটা হবে সেটাও হবে কি, যেই মানটা হবে সেটাও হবে হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ এমটা কি স্কেলার, ভি হচ্ছে কি ভেক্টর, দুইটার গুণফলের ফলে পি আসলো ভরবেগ, ভরবেগটাও কি হবে, স্কেলার এবং ভেক্টরের গুণফলে ভেক্টর পাওয়া যায়, ভিটা পিটা হবে কি ভেক্টর রাশি। এবং এর একক কি হবে একটু চিন্তা করো তো, এককটা এম ইন্টু ভি। অর্থাৎ আমি প্রথমে কি দেখব, প্রথমে দেখব হচ্ছে এম, এই ভরের এককটা কি, ভরের একক হচ্ছে কেজি, আর ভি এর একক কি মিটার পার সেকেন্ড। এটাই হবে হচ্ছে এর একক। তো একক যদি জানা থাকে আমরা মাত্রা নির্ণয় করতে পারবো না। তাহলে ভরের ক্ষেত্রে কি হবে, এম হবে বড় হাতের, মিটারের ক্ষেত্রে কি হবে এল, আর সেকেন্ডের ক্ষেত্রে টি ইনভার্স 1 হবে। তো এই হচ্ছে আমার মাত্রা।
এগুলো এমসিকিউ আসতে পারে যে ভরবেগের একক কত, কেজি মিটার পার সেকেন্ড, মাত্রা কত, mL/T−1। এই হচ্ছে আমার ভরবেগ। আর ভরবেগের পরিবর্তনটা কি মূলত, দেখো আমরা বেগের পরিবর্তন কি শিখছিলাম, যে শেষ বেগ মাইনাস আদি বেগ, এটার আমরা কি বলছিলাম, বেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন কিছুই না, এই বেগের পরিবর্তনের সাথে যদি এম গুণ করি সেটাই হচ্ছে আমার কি ভরবেগের পরিবর্তন। অর্থাৎ যদি কোথাও লেখা থাকে যে ভরবেগের পরিবর্তন, তাহলে সেটাকে আমরা কি বলবো, এম ইন্টু ভি মাইনাস ইউ। অনেক জায়গায় এরকম লেখা থাকবে যে এম ভি মাইনাস এম ইউ। এটা হচ্ছে আমার কি ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তো আশা করি যে আমার ভরবেগ কনসেপ্টটাও ক্লিয়ার। আচ্ছা, ভরবেগের একটা ছোট্ট ম্যাথ করি তো। সূত্রটা কি ছিল, P = mv। বই থেকে একটা ম্যাথ করি। লেখা আছে হচ্ছে যে একটি বল 10 মিটার পার সেকেন্ড বেগে, একটি বল কি করছে 10 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে ছুড়ে দেওয়ার পর দেয়ালে ছুড়ে দেওয়ার পর কি করলো, একই বেগে একই দিকে একই দ্রুতিতে, আচ্ছা একই দ্রুতিতে একই দিক মানে উল্টো দিকে কি করলো, ফিরে আসে। বলের ভর যদি আমার 100 গ্রাম হয়, বলের ভর 100 গ্রাম হলে ভরবেগের পরিবর্তন কত? দেখো গতি চ্যাপ্টারও কয়েকটা ম্যাথ করাইছিলাম, এগুলো সবগুলো সেম। তোমার জাস্ট প্রথমে দেখতে হবে যে তোমার কি কি মান দেওয়া আছে এবং তোমার কি নির্ণয় করতে হবে, তেমন আহামরি কিছু না। তুমি এটা একটু চিন্তা করো যে প্রাথমিক অবস্থায় কি করছে, একটা বল কি করছে 10 মিটার পার সেকেন্ড বেগে সে কি করছে, দেয়ালে ছুড়ে দিছি। ধরো আমি একটা বল রে ধরে নিলাম, এই যে ডাস্টারটাকে আমরা বল যদি কল্পনা করি, কি করছি, এই বলটাকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে ছুঁড়ে মারছি। দেওয়ার ফলে কি করবে, সে একই বেগে উল্টো দিকে সে ফিরে আসছে একই বেগে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন আমি দেয়ালে ছুঁড়ে মারছি, তখন যদি ভরবেগ P = mv হয়, আমরা জানি ভরবেগ কত, P = mv, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সে যখন ফিরে আসবে তখন পিটাকে আমরা যদি পি প্রাইম দ্বারা ডিনোট করি, ভর সেম থাকবে, এম ভিটা কি হবে, ভিটা কি একই দিকে মানে কি করছে, একই দ্রুতিতে কি করছে, সে বিপরীত দিকে ফিরে আসছে। অর্থাৎ কি, বেগ প্রথম অবস্থায় বেগ যদি ভি হয়, পরের অবস্থায় বেগটা কি হবে, -v হবে না? দেখেন তো বিষয়টা বোঝা যাচ্ছে কিনা। সে কি করতেছে, জাস্ট তার ডিরেকশনটা কি করছে, চেঞ্জ করছে, ডিরেকশনটা কি উল্টো করছে। অর্থাৎ তার ডিরেকশনটা প্লাসের জায়গায় মাইনাস বসায় দিছি। অর্থাৎ এরকম হবে যে পি প্রাইম কত হবে, m - mv, এরকম হবে, তাই না? তো ভরবেগের পরিবর্তন কি, যে প্রথম ভরবেগ ছিল পি, পরেরটা ছিল পি প্রাইম, অর্থাৎ mv - mv কি লিখতে পারতেছি, 2mv।
তো এটাই হচ্ছে মূলত ভরবেগের পরিবর্তন। এখানে আমি মান বসাই দিব 2 ইন্টু 100 মানে 0.1 ইন্টু 10, এখানে আপনি মান বসায় অঙ্ক করে ফেলবেন। এটাই হচ্ছে আমার কি ভরবেগের পরিবর্তন। তো আশা করি এইটুকু ক্লিয়ার। এই ছিল আমার ভরবেগের কনসেপ্ট, খুবই সিম্পল। আমরা এই ভরবেগের কনসেপ্ট নিয়ে আগামীতে বলতে আজকের ক্লাসটাতে আরেকটু আলোচনা করব, নিউটনের দ্বিতীয় সূত্রে কাজে লাগবে। এমনকি সংঘর্ষ, যে একটু পরে যেটা পড়বো এটাতেও আমাদের কাজে লাগবে। সংঘর্ষ বা কলিউশন, সংঘর্ষ বিষয়টা কি? সংঘর্ষ হচ্ছে কি, মানে দুইটা বস্তু ধরেন কি করতেছে, একটা আরেকটার সাথে কি করলো, ধাক্কা লাগলে যেটা হয়েছে এটা হচ্ছে মূলত সংঘর্ষ। ধরেন এরকম হইতে পারে যে একটা গাড়ির ব্যাগ ভর ধরেন m1, ব্যাগ হচ্ছে ধরেন v1, আরেকটা গাড়ি সামনে দিয়ে যাচ্ছে, এরা ধরেন ভর m2, ব্যাগ হচ্ছে v2। ধরেন এই v2টা ছোট আর v1টা বড়, অর্থাৎ এটা আস্তে আস্তে যাচ্ছে, এটা একটু জুড়ে যাচ্ছে। তো এটা যখন একই দিকে যাবে তখন কি করবে, এই গাড়িটা একটা সময় এটাকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে যেটা হয়েছে এটাই কি মূলত, এটাই হচ্ছে সংঘর্ষ। তো সংঘর্ষ যদি হয় সেক্ষেত্রে আমরা ভরবেগের, একটু আগে ভরবেগ পড়লাম না, তো প্রাথমিক অবস্থায় এই যে m1 বস্তুটা, এই m1 বস্তুর সংঘর্ষের পূর্বে ভরবেগটা কত হবে, ভর ইন্টু বেগ, অর্থাৎ m1 ইন্টু v1, আর এটার কি হবে সংঘর্ষের পূর্বে m2 ইন্টু v2, তাই না? সংঘর্ষের পূর্বে m2 ইন্টু v2, অর্থাৎ প্রাথমিক অবস্থায় এই প্রথম এটার 1 ধরে দিই, এটার ট্রাক ধরি t1, এটার ধরি t2। তো t1 এর ভরবেগ কত, m1 v1, t2 এর ভরবেগ কত, m2 v2। এই ক্ষেত্রে আমরা একটু কল্পনা করি, ধরেন কনসেপ্টটা একটু ভালো করে যদি চিন্তা করি, যে প্রাথমিক অবস্থায় আমরা ইনিশিয়াল অবস্থায় আমরা কি করি, ব্যাগটাকে ভি ধরি না, ব্যাগটাকে ইউ ধরি। তো সেক্ষেত্রে আমি যদি ইউ কল্পনা করি তাহলে একটু সুন্দর করে দেখি যে সংঘর্ষের পূর্বে t1 এর ভরবেগ কত, সংঘর্ষের পূর্বে যদি u1 হয়, u1 যদি বেগ হয় তাহলে ভরবেগ কত, m1 u1। সংঘর্ষের পূর্বে t2 এর ভরবেগ কত হবে, m2 u2, তাই না? তাহলে সংঘর্ষের পূর্বে t1 এবং t2 এর সম্মিলিতভাবে ভরবেগ কত হতে পারে, দুইটা যোগফল হবে, তাই না? সংঘর্ষের পূর্বে t1 ও t2 এর মোট ভরবেগ হবে হচ্ছে m1 u1 প্লাস m2 u2। এটুক তো বুঝছি, তাই না, সংঘর্ষের পূর্বে। এখন ধরেন সংঘর্ষ যখন হবে তখন কি হবে, তখন এরাও তো আরেকটা নতুন ব্যাগ লাভ করবে, শেষ ব্যাগ, সেটাকে আমরা কি বলবো, ভি বলবো না? এটার ক্ষেত্রে v1, এটার ক্ষেত্রে v2। তো এই ক্ষেত্রে কি হবে, সংঘর্ষের পরে এদের ভরবেগটা কি হয়ে যাবে, m1, তখন তো আর u1 থাকবে না, তখন কি হবে v1। এটার ক্ষেত্রে কি হবে, সেম হিসাব, m2 কি হয়ে যাবে, v2 হবে। তো এটা কি সংঘর্ষের পরে প্রথম গাড়ির t1 এর ভরবেগ কত, লিখি একটু, সংঘর্ষের পরে t1 এর ভরবেগ হয়ে হচ্ছে m1 v1, সংঘর্ষের পরে t2 এর ভরবেগ কত হবে, m2 v2, তাই না? তাহলে একই রকম ভাবে সংঘর্ষের পরে t1 ও t2 এর মোট ভরবেগ কত হবে, m1 v1 প্লাস m2 v2। দেখো তো একটা বিষয়, যে এইখানে আমি কি লিখছি, সংঘর্ষের পূর্বে
টোটাল ভরবেগ ছিল হচ্ছে m1u1 প্লাস m2u2, সংঘর্ষের পরে হচ্ছে টোটাল ভরবেগ m1v1 প্লাস m2v2। ভরবেগের নিত্যতার সংরক্ষণশীলতার নিত্যতা সূত্র অনুসারে আমরা লিখব হচ্ছে সংরক্ষণশীলতা সূত্র অনুসারে আমরা দেখতে পারি যে বাহির থেকে যদি কোনো, এখানে কি করছে, বাহির থেকে কোনো বল প্রয়োগ করা হয় নাই, কোনো বেগ আলাদাভাবে প্রয়োগ করা হয় নাই, বাহির থেকে বল দেওয়া না হলে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে ভরবেগ সমান। কি বলতেছে, এটাকে কি বলে ভরবেগের এটা হচ্ছে মূলত ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, যে বাহির থেকে যদি বল প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে ভরবেগ সমান হবে। এই নীতিটাকে আমরা বলতেছি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। সেই হিসাবে আমি বলতে পারি যে T1 সংঘর্ষের পূর্বে T1 ভরবেগ ছিল m1u1, T2 ছিল m2u2, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ছিল হচ্ছে m1u1 প্লাস m2u2 এবং সংঘর্ষের পরে ভরবেগ হয়েছে m1v1 প্লাস m2v2। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুসারে হবে হচ্ছে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুসারে এই দুইটা সমান হবে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে ভরবেগ সমান হবে। কিন্তু এক্ষেত্রে শর্ত হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয়, বাইরে থেকে তো হয় নাই, কোনো বল টল প্রয়োগ করা হয় না, সেক্ষেত্রে এটা সমান হবে। এটাই হচ্ছে মূলত সংঘর্ষের কনসেপ্টটা, যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে সংঘর্ষ হলে কি হয়। এই যে এই কনসেপ্টটা থেকে আমরা আগামীতে অনেকগুলো ম্যাথ করবো, হয়তো বা আজকে করা সম্ভব হবে না, কারণ আজকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে করতে মোটামুটি সময় শেষ হয়ে যাবে। তো আজকে যদি না পারি পরবর্তী ক্লাসে অবশ্যই এই ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে আমি কয়েকটা ম্যাথ দেখাবো, সেক্ষেত্রে তোমাদের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে, যে সংঘর্ষ বলতে আসলে কি বোঝাচ্ছে, সংঘর্ষ হইলে পূর্বে ভরবেগ আর পরের ভরবেগ দিয়ে আমি আসলে কি নির্ণয় করব, এগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তো আরেকটা কনসেপ্ট হচ্ছে এখানে একই সাথে এই সংঘর্ষের মধ্যেই, সেটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত মনে হয় গতি শক্তি কি এটা আমরা পড়ি নাই। ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এটা হচ্ছে গতি শক্তির সূত্র, এটা হয়তো আমরা এখনো পড়ি নাই, আগামীতে পড়ব। তো সংঘর্ষ যদি সংঘটিত হয় সেক্ষেত্রে এর সংঘর্ষের পূর্বে এবং পরের গতিশক্তিও কি হয়, সেম থাকে। এটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি। এই জিনিসটাও কি হবে, সেম হবে, অর্থাৎ হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। আগেরটার মতে, আগে যেরকম m1u1 ছিল, আগেরটা কি ছিল, ভরবেগের ছিল, এটা হচ্ছে গতিশক্তি। তো দুইটাই কি হয়, দুইটাই সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, অর্থাৎ দুই ক্ষেত্রে কি হবে, সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ এবং গতিশক্তি এরা কি হবে, সেম হবে। তো এই কনসেপ্টটা দিয়ে আমরা আগামীতে ম্যাথ করব, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এখান থেকে কিভাবে কোশ্চেনগুলো আসে। তো এই ছিল আমাদের সংঘর্ষের কনসেপ্টটা।
এখন আমরা দেখব যে নিউটনের দ্বিতীয় সূত্র। প্রথমে কি দেখছিলাম? নিউটনের প্রথম সূত্র দেখছিলাম না, যে জড়তার যে কি হয়, বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে কি হবে, স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং চলমান বস্তু আজীবন চলমান থাকবে। তো এবার দেখি যে নিউটনের দ্বিতীয় সূত্র কি। তৃতীয় সূত্রও আছে, সেটা নিয়ে পরে আলোচনা করবো। এবং তৃতীয় সূত্রটা আমি মনে করি যে এটা নিয়ে সবাই অনেকেরই আসলে ধারণা থাকার কথা, যে এটা সবসময় আমরা বলি যে কেউ আমার একটা ঘুষি দিছে, তারা উল্টা একটা ঘুষি দেওয়া লাগবে, যে প্রতিক্রিয়ারে কি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো এখন আমরা দেখবো হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা আসলে মূলত কি ছিল। সূত্রটা আমি একটু লিখে ফেলি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার কি, এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তাও বোঝানোর স্বার্থে এটা লিখে নিচ্ছি। তার উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। দেখো এইখানে আমি যে সূত্রগুলা বা সংখ্যাগুলো লিখছি, এগুলো তোমাদের একদম হুবহু মুখস্থ করতে হবে। আমি হয়তো বা খাতা দেখে বা বই দেখে লিখছি, কারণ আমি অনেক আগে পড়ছিলাম, এখন আমার মুখস্থ করা রাখাটা খুব একটা জরুরি না। কিন্তু তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য কি অবশ্যই অবশ্যই এগুলা কি একদম হুবহু মুখস্থ রাখতে হবে। এই যে তোমার নিউটনের দ্বিতীয় সূত্র, কেউ যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট, ক্লাস 9-এর অথবা 10-এর স্টুডেন্ট, তোমরা যদি জিজ্ঞেস করে যে নিউটনের দ্বিতীয় সূত্র কি, তোমার অবশ্যই একদম হুবহু যেন একদম মুখস্থ থাকে এবং সাথে সাথে তুমি যে বলে দিতে পারো, এইভাবে তোমার প্রিপেয়ার থাকতে হবে। তো কী ছিল, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কী হবে, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। কি কি কনসেপ্ট আছে? ভরবেগের পরিবর্তনের হার, আমরা একটু আগে দেখছিলাম যে ভরবেগটা কি, P = mv। এরপরে দেখছিলাম যে ভরবেগের পরিবর্তনটা কি, পরিবর্তনটা কি ছিল, mv - u, তাই না? এবং আমরা কি জানি, হার কি জানি, হারটা হচ্ছে যে একক সময়ে কতটুকু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এটা যদি কি দ্বারা ভাগ করি সেটাকে আমরা কি বলবো, ভরবেগের, এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন, এবং কি দ্বারা ভাগ করছি, ভরবেগের পরিবর্তনের হার। কি বলতেছে, ভরবেগের পরিবর্তনের হার কি, বস্তুর উপর প্রযুক্ত বল, আমরা কি জানি বলকে কি দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা প্রকাশ করি না? তো এই যে এফ, এই এফটা হবে কি, এটার সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটা সম্পর্কে তো অবশ্যই আমরা জানি, তাই না? এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, যে এফ সমানুপাতিক হবে হচ্ছে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই হচ্ছে সমানুপাতিক চিহ্ন, অর্থাৎ এফ যদি বাড়ে এই ভরবেগের পরিবর্তনের হারও বাড়বে, এফ যদি কমে ভরবেগের পরিবর্তনের হারও কমবে। মানে একটা একটার সাথে কি একদম ওতপ্রোতভাবে জড়িত, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা যদি কমে আরেকটা কমবে। যদি এরকম হয়তো ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি এরকম হচ্ছে এন এবং এম, এদের পরস্পর সম্পর্ক হচ্ছে এম এন এর ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি,
এন দেখো তো, এন যদি আমি বাড়াই এম কি হবে? এম কি বাড়বে? না, এম কমবে। আবার এম যদি বাড়াই সেক্ষেত্রে কি হবে? এম কমবে। ঠিক আছে, একটা একটার কি উল্টা। যদি উল্টা হয় সেটাকে আমরা এভাবে লিখি যে সমানুপাতিক চিহ্ন দিয়ে কি করে দিবে? 1 দিয়ে দিব। আর যদি সমানুপাতিক হয় তাহলে কি দুইটা সমান হবে। এমও যদি বাড়ে এনও বাড়বে, এনও বাড়লে এম বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক। তো এইখানে আমরা কি পড়তেছি যে এফ কি হবে? এফটা অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বলটা কি হবে? বস্তুর উপর প্রযুক্ত বল হবে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই হচ্ছে বিষয়। এবং এখান থেকে আমরা গতিবিদ্যার চ্যাপ্টার থেকে কি পড়ছিলাম যেন, যে ভি মাইনাস ইউ বাই টি, এটার আমরা কি বলছিলাম? এ বলছিলাম না? অর্থাৎ বেগ বৃদ্ধি বা হ্রাসের হারকে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম এ। দেখো তো এইখানে এই টুকটারে আমরা এ লিখতে পারি না, লিখলে তো কেউ মারবে না, তাই না? কারণ ভি মাইনাস ইউ বাই টিকে আমরা এ আগেই পড়ে আসছি। তো এইখানে যদি আমি এটা লিখি যে এফ সমানুপাতিক এম, পুরোটা যদি এ লিখি, এটা লিখলে কোনো সমস্যা আছে? নাই। এখন দেখো, আমরা যদি সমানুপাতিক চিহ্নটা তুলতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক আনতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ধ্রুবকটা আমরা লিখব হচ্ছে কে। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু কে এম এ। এই কে হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকটার নির্দিষ্ট একটা মান আছে, এখানে কে এর মান আমরা 1 ধরছি। সেক্ষেত্রে আমরা কি হবে? কে এর মান যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু এম এ। দেখছো, চিন্তা করছো? এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, তোমরা অনেকেই হয়তো বা এর আগেও দেখছো যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কি হবে? তার ভর এবং ত্বরণের গুণফল এর সমান হবে। এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা কোত্থেকে আসছে? এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে। এই অঙ্কটা মানে এই সূত্রটা তোমার আজীবন লাগবে। তুমি যতদিন ফিজিক্সের সাথে থাকবা ততদিন এফ ইজ ইকুয়াল টু এম এ এই সূত্রটা থাকবেই। ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা হচ্ছে আরেকটা সূত্র, আলবার্ট আইনস্টাইনের সূত্র। এই দুইটা সূত্র তোমার আজীবন লাগবে। তুমি ফিজিক্স বইয়ের খাতা বা মলাটে দেখবা যে এই সূত্রগুলো থাকে। এগুলো হচ্ছে একদম বেসিক সূত্র। তো এফ ইজ ইকুয়াল টু এম এ কোত্থেকে আসছে বুঝতে পারছো? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে। তো এখান থেকে টোটাল এত চিল্লাফাল্লা করে আমরা কি পাইলাম? আমরা পাইছি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা আমার মাথায় রাখতে হবে। কোত্থেকে আসছে আশা করি বুঝতে পারছো, বুঝিয়ে দিলাম। আর এই যে এই সূত্রটা, এটা অবশ্যই মুখস্থ রাখবা, কারণ তোমার অনেক সময় বলে দিতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখো এবং প্রতিবেদন করো। যদি প্রতিবেদন করো বলো তাহলে আমি একটু আগে যা যা লিখলাম এইগুলা তুমি লিখে দিবা। এগুলো তোমার বইয়ে আছে, প্যারা নেওয়ার কিছু নেই। যদি বুঝে থাকো আশা করি লিখতে পারবা। তো এখন দেখো, এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বস্তুর বল, প্রযুক্ত বল। আমার যদি জিজ্ঞেস করে যে এই বলের একক নির্ণয় করো, পারবা না? যদি গতিবিদ্যা চ্যাপ্টারের ক্লাসটা করে থাকো অবশ্যই পারবা। মাত্রা নির্ণয় করো, পারবা না? অবশ্যই পারবা। কিভাবে নির্ণয় করবো দেখো তো। প্রথমে আমি চিন্তা করবো কি এম, এম এর একক কি? এম মানে কি? ভর, ভরের একক কি? কেজি। এ মানে কি? ত্বরণ, ত্বরণের একক কি? আমরা পড়ে আসছিলাম কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এই পুরোটারে আমি এফ ইজ ইকুয়াল টু এফ এর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই পুরোটাকে আমরা এন বলি, নিউটনও বলতে পারি। অর্থাৎ যদি তোমাকে জিজ্ঞেস করে যে বলের একক কত, বলের একক সরাসরি বলা হচ্ছে নিউটন, যাকে এন দ্বারা প্রকাশ করে। এবং এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ভাঙ্গায় লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা একসাথে আমরা বলতে পারি নিউটন। ঠিক আছে, বলের একক নিউটন, এটা মাথায় রাখবা। মাত্রাটা কি? মাত্রাটা এখান থেকে আমি একটু চিন্তা করি। কেজির ক্ষেত্রে কি হবে? এম হবে। মিটারের ক্ষেত্রে কি হবে? এল হবে। এস এর ক্ষেত্রে টি হবে। আর এখানে কি? ইনভার্স টু। এম এল টি ইনভার্স টু, এটা হচ্ছে বলের মাত্রা। তো আমরা দেখলাম যে দ্বিতীয় সূত্র থেকে কীভাবে বলের সূত্রটা আসছে এবং বলের একক কি, বলের মাত্রা কি, একটু দেখলাম। তো এই ছিল আমার নিউটনের দ্বিতীয় সূত্র। এখন আমরা তাহলে কি পড়ব? এখন আমরা চলে যাই হচ্ছে মহাকর্ষ বলটা, যেটা প্রথমেই পড়ছিলাম যে মৌলিক বলের প্রকৃতি। মৌলিক বলের প্রকৃতিতে আমরা মহাকর্ষ বলটা হালকা ধারণা নিয়েছিলাম যে কি মহাবিশ্বের মধ্যে কি হয়, প্রত্যেকটা বস্তু কি করে, একটা আরেকটা বস্তুকে কি করে, আকর্ষণ করে। এই যে আকর্ষণটা, সেটাকে আমরা কি বলছি? মহাকর্ষ বল। এইবার এই মহাকর্ষ বল সম্পর্কে একটু ডিটেলসে একটু জানার চেষ্টা করব। মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বলটা হচ্ছে, এর সূত্রটা একটু দেখার চেষ্টা করি।
মহাকর্ষ বল কি যেন মহাবিশ্বে কি প্রতিটা বস্তু কি করে? বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এটা একটু লিখে নাও, এটা হয়তো বা তোমাদের বইয়ে নাই, থাকলে তো ভালো, না থাকলেও একটু লিখে নাও। এবং দূরত্বের, কোন দূরত্বের? বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের। হ্যাঁ, আচ্ছা লিখে নেই। বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো একটু আগে তোমাদেরকে বলছিলাম যে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক দুইটা নিয়ে, তো এখানে দুইটাই আছে। ব্যস্তানুপাতিক। তো মহাকর্ষ বলের সূত্রটা হচ্ছে এরকম যে মহাবিশ্বে কি প্রতিটা বস্তু কি করে? একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মানটা কি হবে? বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ধরে নিই দুইটা বস্তু, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2, পরস্পর আর দূরত্বে আছে। যদি থাকে সেক্ষেত্রে এদের কি, এদের আকর্ষণ বলের মানটা কি হবে? এফটা কি হবে? এই যে বস্তুদের ভর, যে ভরের গুণফলের কি হবে? ভরের গুণফলের কি হবে? সমানুপাতিক হবে, তাই না? এবং কি হবে? এদের যে দূরত্বের কি হবে? বর্গ। দূরত্বের বর্গ মানে কি? আর স্কয়ার। আর স্কয়ারের কি হবে? সমানুপাতিক লিখছিলাম না, ব্যস্তানুপাতিক লিখছিলাম। অর্থাৎ কি হবে? আর স্কয়ারের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি হবে? 1/r²। যদি সমানুপাতিক লিখতাম শুধু আর স্কয়ার লিখতাম। ব্যস্তানুপাতিক যেহেতু 1/r²। হ্যাঁ, ব্যস্তানুপাতিক, তাই না? তো এই দুইটা থেকে দুইটারে যদি আমি একসাথে মিক্স করি, এরকম লিখতে পারি না? f সমানুপাতিক m1 m2 r² লিখতে পারি না? এই যে ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে না? এটা হচ্ছে কি আমার মহাকর্ষ বলের সংজ্ঞা। সূত্র থেকে আমি প্রতিবেদন করলাম যে এফ সমানুপাতিক কি? m1 m2 /r²। তো এখান থেকে আমার কি করতে হবে? সমানুপাতিক, এই যে আমার চিহ্নটা, এটা উঠানো লাগবে। উঠানোর জন্য আমার কি করতে হবে? সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি হচ্ছে এফ = ধ্রুবকটা লিখলাম জি m1 m2 /r²। এই ধ্রুবকটাকে আমরা বলতেছি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই জিটারে আমরা বলতেছি মহাকর্ষীয় ধ্রুবক। আর আমরা একটা জিনিস হয়তোবা জানি, কেউ কেউ হয়তোবা জানি না, এটা হচ্ছে যে ধ্রুবকের একটা নির্দিষ্ট মান থাকবে। ধ্রুবকের মান থাকবে। এই m1 m2 এর মান কি নির্দিষ্ট না? এটা এক এক সময় এক একটা হয়ে যেতে পারে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন এই f = g m1 m2/r² সূত্র বসাবো, প্রত্যেক ক্ষেত্রে এই g এর মান একটাই থাকবে। কোনো অনির্দিষ্ট মান হবে না, এক এক সময় এক একটা হবে না। g এর একটা নির্দিষ্ট মান থাকবে। এই মানটা হবে হচ্ছে g = কত একটু দেখে নিই, 6.67 × 10⁻⁻11 নিউটন m²/kg²। দেখা যাচ্ছে কি না? আচ্ছা, এটা উপরে লিখি। এটুক তো ক্লিয়ার না? জি এর মান হবে হচ্ছে 6.67 × 10⁻⁻11
মাইনাস 12 মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। তো এই হচ্ছে জি এর মান। অনেক সময় আমাদের এমসিকিউতে কিংবা শর্ট কোশ্চেন কতে আসতে পারে যে জি মহাকর্ষীয় ধ্রুবকের মান লিখো, তো এটা লিখে দিব, এবং মহাকর্ষীয় ধ্রুবকের একক লিখো, এটা লিখবো। তো এই যে এককটা কিভাবে আসছে এটা বলতে পারবা? ভেরি সিম্পল, একটু দেখাই দিই যে এককটা কিভাবে নির্ণয় করে। আমার লাগবে কি জি এর একক। আমরা সূত্রটা কি আছে, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, তাই না? লাগবে কি জি এর একক, তাহলে জিটারে আমি এক পাশে নিয়ে যাই আর বাকিগুলোর আরেক পাশে যদি নেই, তাহলে কি হবে এফ আর স্কোয়ার m1 m2, তাই না? তাহলে এফ এখানে আমি কি করব, জি তো এক পাশে চলে আসলোই, এখন কি করব এফ এর একক আর এর একক m1 m2 এর একক বসাবো। এফ এর একক কি নিউটন, ফোর্স বা বলের একক নিউটন। আর এর একক কি মানে দূরত্বের একক কি মিটার, মিটার কি আছে স্কোয়ার আছে, তাহলে মিটার স্কোয়ার। আর ভরের একক কি কেজি, কয়টা কেজি আছে একটা কেজি ইন্টু আরেকটা কেজি মানে দুইটা কেজি, তার মানে কি স্কোয়ার, কেজি স্কোয়ার, দুইটা গুণাকার আছে স্কোয়ার, নিউটন মিটার পার কেজি স্কোয়ার, পার কেজি স্কোয়ার হবে এখানে। এই হচ্ছে আমার জি এর মান, ঠিক আছে? 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11 নিউটন মিটার পার কেজি স্কোয়ার। তো এই ছিল মূলত মহাকর্ষ বলের কনসেপ্ট। এখান থেকে আরেকটু আলোচনা করা যাক। ধরো এইখানে আমি কি বলতেছি যে দুইটা বস্তু, একটা এমন একটা M2 বস্তু, তাই না? যদি এরকম হয় যে পৃথিবী এবং আরেকটা বস্তু, অর্থাৎ এরকম যদি হয়, এরকমটা যদি হয় যে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে থাকা একটা বস্তু, ধরো একটা বস্তু হচ্ছে মূলত পৃথিবীর ভর কত এম ধরলাম, এবং আরেকটা বস্তু হচ্ছে ছোট এম। তো পৃথিবী এবং আরেকটা পৃথিবীর মধ্যে থাকা একটা বস্তু, এদের মধ্যবর্তী মহাকর্ষ বলটা কত হবে এটা যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমি কি করব? সূত্রটা কি ছিল, এফ ইজ ইকুয়াল টু কি ছিল, জি এম এম, m1 m2 ছিল, তো m1 এর ক্ষেত্রে বড় m দিলাম, m2 এর ক্ষেত্রে ছোট m। এটা কি পৃথিবীর ভর, এটা কি বস্তুর ভর, ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো বিষয়টা হবে হচ্ছে এরকম, এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীর মধ্যে কি পৃথিবী পৃষ্ঠের উপরেই তো বস্তুটা থাকে, তাই না? বস্তুটা হচ্ছে এখানে আছে পৃষ্ঠে। তো এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে? দেখো পৃথিবীর কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব কত, আর না পৃথিবীর রেডিয়াস না? তো এই যে এদের মধ্যবর্তী দূরত্ব কত, এতটুকু, এই রেডিয়াস বা আর, জি এম এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমার কোনো একটা বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী প্রযুক্ত বলের সূত্র, এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার। এক্ষেত্রে আমার জানা মানগুলো কি কি? জি এর মান জানা আছে 6.6367 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11। এম পৃথিবীর ভরের মান জানা আছে, সরাসরি লিখে দেই যে 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 24 কেজি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার। আমার এসআই এককে যদি নিতে চাই তাহলে 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 মিটার। এই তিনটা মান যদি আমার জানা থাকে তাহলে আমি কি করতে পারবো, এবং বস্তুটার ভর যদি দেওয়া থাকে তাহলে এদের উপর প্রযুক্ত বল আমি নির্ণয় করতে পারবো। এই তিনটা মান অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে যে কোনো সময়। এখানে এম এর মানটা, অর্থাৎ কোনো বস্তুর পৃথিবীর ভর 6 না দিয়ে আমি 5 পয়েন্ট, এটা হচ্ছে একদম আদর্শ, এক্সাক্ট মানটা হচ্ছে 5.98
ইন্টু 10⁻24 কেজি, এটাকে আমি 6ও লিখতে পারি। তো এই হচ্ছে আমার এই তিনটা মান। তো এফ ইজ ইকুয়াল টু gmm/r²। তো এখান থেকে আরও কয়েকটা জিনিস আমরা লিখতে পারি, এটুক মুছে দেই। আচ্ছা, আমরা কি করছি, এফ ইজ ইকুয়াল টু gmm/r²। আমরা আরেকটা জিনিস তো জানতাম যে এফ ইজ ইকুয়াল টু কি এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানছি। আর এটা যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে হয়, অর্থাৎ যেখানে মহাকর্ষীয় ত্বরণ অভিকর্ষ ত্বরণ কাজ করে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, জি এর জায়গায় কি হয়ে যাবে, এর জায়গায় জি হয়ে যাবে, তাই না। এফ ইজ ইকুয়াল টু এম জিও তো আমরা লিখতে পারি, তাই না, যেখানে এর জায়গায় কি হয়ে গেছে, অভিকর্ষ ত্বরণটা হয়ে গেছে। তো এফ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এখানে আমরা এফ ইজ ইকুয়াল টু জানতেছি হচ্ছে জি mm/r², আবার এফ ইজ ইকুয়াল টু জানতেছি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম জি। দুইটাকে যদি আমরা সমান করতে চাই, তাহলে আমরা বলতে পারি এম জি ইজ ইকুয়াল টু কি জি mm/r², লিখতে পারি না। তাহলে এ এম কি সেম, কাটাই দিলাম। তাহলে এটাও লিখতে পারি যে জি ইজ ইকুয়াল টু gm/r²। এটা হচ্ছে আরেকটা সূত্র, আমাদের লিখে রাখবা যে জি ইজ ইকুয়াল টু ছোট জি বা অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল টু gm/r²। এখান থেকে আমি দেখো, এখান থেকে জি এর মানও আমার জানা আছে, এম এর মানও জানা আছে, r² এর মান জানা আছে। পৃথিবীর ভর প্রথমে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত, 6.67 ইন্টু 10⁻−11। পৃথিবীর ভর কত, 5.98 ইন্টু 10⁻24। আর ব্যাসার্ধ কত, 6.4। তোর মনে হয় একটু ভুল লিখছিলাম। আচ্ছা, আর এর মান কিন্তু এটা যে 6.4 ইন্টু 10⁻6। তখন যদি ভুল লিখে থাকি অবশ্যই একটু কষ্ট করে ভাইয়া একটু দেখে নিবা, হ্যাঁ, অনেক সময় যে রাইটিং মিস্টেক হয়ে যায়। তো আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁻6। এক্সাক্ট মানটা যদি আমি নিই, সেক্ষেত্রে আমি লিখবো হচ্ছে 6.37 ইন্টু 10⁻6 স্কোয়ার। যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করো, সেক্ষেত্রে তুমি দেখবা হচ্ছে এর মান আসতেছে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যে মুখস্থ মান, আমরা যে লিখি যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে এখান থেকে আসছে, ঠিক আছে। আমরা যদি জি ইজ ইকুয়াল টু ছোটো জি ইজ ইকুয়াল টু gm/r², অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান যদি এটা লিখি, সেক্ষেত্রে আমরা এই তিনটার মান যদি আমি বসাই দিই, এই মানটা পাবো। এটাই হচ্ছে মূলত অভিকর্ষ ত্বরণের মান। তো যদি এরকম থাকে যে পৃথিবীর একদম পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে, সেক্ষেত্রে তো আর এর মান, মানে এদের মধ্যবর্তী দূরত্ব আর বড় আর, অর্থাৎ রেডিয়াসের সমান। কিন্তু যদি এরকম থাকে, এটা হচ্ছে পৃথিবী, বস্তুটা হচ্ছে এইখানে, মানে পৃথিবী থেকে আবার ধরো যে এইচ মিটার দূরত্বে কিংবা আর মিটার দূরত্বে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি আমি এরকম লিখতে পারবো জি ইজ ইকুয়াল টু gm বাই শুধু r² এইটুকু লিখতে পারবো না। সেই ক্ষেত্রে টোটাল দূরত্ব কত হবে, এই আর তো থাকবে, রেডিয়াস তো থাকবে, প্লাস এই যে এখান থেকে পৃষ্ঠ থেকে যে এই বস্তুটার দূরত্ব, এইটুকু যোগ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, gm ডিভাইডেড বাই আর প্লাস r², মানে বড় আর প্লাস ছোট আর স্কোয়ার। তো এই অঙ্ক একটা করি, দেখি তো। এই টাইপের একটা অঙ্ক করলে আশা করি বুঝতে পারবা। সবগুলো মুছে দিলাম। তো এটাই হবে তোমার আজকের ক্লাসের লাস্ট টপিক। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব এবং বাকি যে কনসেপ্টগুলো আছে শেষ করে ম্যাথ প্লাস কি টাইপের কোশ্চেন আসতে পারে, এমসিকিউ, সবগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হবে। তো দেখো, একটা ম্যাথটা হচ্ছে যে স্পেস স্টেশনের উচ্চতা, স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার। হ্যাঁ,
আনুমানিক 100 কিলোমিটার। আচ্ছা, তাহলে সেখানে জি এর মান কত? সেখানে জি এর মান কত? আমরা জি এর মানিকটা কি পড়ছিলাম যেন? জি ইজ ইকুয়াল টু কত ছিল যেন? জি এম বাই আর স্কোয়ার, তাই না? এটা কখন ছিল? যখন একটা বস্তু, মানে যে বস্তুটার নির্ণয় করতে যাব, জি নির্ণয় করতে যাব, সেটা যদি পৃথিবী পৃষ্ঠে থাকে, সেক্ষেত্রে জি এর মান এটা। এখন কি বলছে? স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ তার মানে কি? স্পেস স্টেশনটা কি কিসে নাই? পৃথিবী পৃষ্ঠে নাই। পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছে? এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার উচ্চতায় স্পেস স্টেশন আছে, অর্থাৎ এটুকের উচ্চতা হচ্ছে 100 কিলোমিটার। ঠিক আছে? আর আমরা হিসাব করবো কোত্থেকে? কেন্দ্র থেকে। তাহলে এখান থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্ব কত? আর, অর্থাৎ রেডিয়াস। তো 100 কিলোমিটার আমরা ধরে নিই ছোট আর। তাহলে এই সূত্রটা কি হয়ে যাবে? জি ইজ ইকুয়াল টু, এখানে কি বড় আর শুধু থাকবে না, কি হয়ে যাবে? আর প্লাস এই যে এখানে যতটুকু অল্প একটু অংশ আছে এটাও থাকবে আর প্লাস। কারণ কি? কারণ এইবার কি বস্তুটা পৃথিবী পৃষ্ঠে নাই, এর থেকে আর তো থাকবে, এর থেকে কি আরও 100 কিলোমিটার যোগ হবে, এই কারণে আর প্লাস 100, অর্থাৎ আর প্লাস ছোট আর লিখলাম। তো জিএম লিখলাম, জিএম বাই আর প্লাস আর স্কোয়ার। তো এখন যদি আমি দেখো এই অঙ্কটারে আমি আরেকটু সুন্দর করে, যদি এই জিটাকে আমি প্রাইম দিলাম, সাপোজ প্রাইম ধরলাম যে জি প্রাইম ইজ ইকুয়াল টু এত, এই আর থেকে, এই টোটাল থেকে যদি আমি আর স্কোয়ার কমন নেই, তাহলে কি এরকম আসবে? আর প্লাস আর হোল স্কোয়ার এরকম আসবে না? দেখো তো বুঝতেছো কিনা? এইটুকু অবশ্যই আসবে। এই আরটা যদি আমি ভিতরে নিয়ে যাই, তাহলে কি হবে? আর স্কোয়ার প্লাস আর বাই আর হোল স্কোয়ার। ভিতরে যেহেতু স্কোয়ার আছে, তার মানে কি হয়ে যাবে? এখানে একটা আর, এখানে একটা আর কাটা যাবে, অর্থাৎ এইটা লেখা আর প্লাস আর হোল স্কোয়ার লেখা যেই কথা, আর আর স্কোয়ার ইন্টু 1 প্লাস আর বাই বড় আর, এই লেখা একই কথা। ঠিক আছে? তো দেখো তো এইটুক যদি আমি লিখতে পারি, এই যে জি এম বাই আর স্কোয়ার, এইটুক মানে কি? এইটুক মানে কি এটা না, যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটার মান আমি কি লিখতে পারি? এটুকের মান যদি জি লিখে, তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই 1 প্লাস আর বাই আর হোল স্কোয়ার, সরি আর বাই আর হোল স্কোয়ার লিখলাম। এটাই তো হবে, তাই না? এক্ষেত্রে আমি কি করব? জি এর মান আমার জানা আছে 9.8, আর 1 প্লাস আর এর মান কত? 100, এটার মান কত? 6400। যদি ক্যালকুলেশন করো মান একটা আসবে। এটাই হচ্ছে আমার কি? স্পেস স্টেশনের জি এর মান। অর্থাৎ এখানে আমার মানটা আসছে হলো 9.49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমরা হিসাব করে দেখবে এটা আসছে কিনা। তো এই ছিল আমার মহাকর্ষ বল নিয়ে মোটামুটি কনসেপ্ট। আগামী ক্লাসে আমি নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আরও দু একটা কনসেপ্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করার পরে এই ওভারঅল প্রত্যেকটা টপিক থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, কি টাইপের ম্যাথ আসতে পারে, কিংবা কি টাইপের এমসিকিউ আসতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব, এবং চেষ্টা করব কালকের মধ্যে, মানে আগামী ক্লাসের মধ্যে পুরা বল চ্যাপ্টারটা শেষ করা। তো তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে হচ্ছে এখানে যা যা পড়াইছি অলরেডি তো পড়ছোই, যদি তোমার ক্লাসগুলা যদি তোমার একবার দেখে না হয়, সেক্ষেত্রে কী করবা? আরেকবার দেখবা, দেখার পরে তোমার মেইন বইটার সাথে মিলাবা। মেইন বইয়ের মধ্যেই মূলত সব আছে, সব কিছু মেইন বই থেকে পড়ানো হচ্ছে। তো মেইন বইটা দেখবা, দেখার পরে তোমার এখান থেকে কনসেপ্টগুলো দেখবা ক্লিয়ার হচ্ছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে আবার মেসেজ দিবা, জানাবা, আমরা চেষ্টা করবো আবার ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে। আর যদি হয় তাহলে তো হইলই। তো এইটুক শেষ করার পরে পরের ক্লাসে চলে আসবা। পরের ক্লাসে যদি আমি পুরোটা শেষ করে দিই, আশা করা যায় সেক্ষেত্রে তোমরা ফোর্স বা বল চ্যাপ্টারটা মোটামুটি ভালোভাবে পারবা। এরপরে তোমরা কয়েকটা প্র্যাকটিস করলে আশা করা যায় এই চ্যাপ্টারটা থেকে তোমরা ভালো করে কোশ্চেন আনসার করতে পারবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই লার্নিফাইয়ের সাথেই থাকবা। তো ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।